আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন। অর্থমন্ত্রী 3 মাসে খেলাপি ঋণ বেড়ে 31,487 কোটি টাকা। সীমান্তে বিজিবি অ্যালার্ট আছে, পুশিনের বিপক্ষে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী। সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর। বান্দরবান সীমান্তে মর্টার সেল বিস্ফোরণে শিশু নিহত। ভোলায় পারিবারিক কবরস্থানে তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন। বাংলাদেশ ও আমেরিকার সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাইলফলক অতিক্রম করছে। স্পিকার। প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করেছে একটি মহল। চসিক মেয়র। চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ 15 কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে আটক 30 ভারতীয় ট্রাক চালক। আগের চেয়ে অনেক শক্তিশালী ইরানের পারমাণবিক সক্ষমতা, আইএইএ প্রধান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি বলেন, বাংলাদেশের বাজেটে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে নিম্ন আয়ের মানুষ। তাই আমরা বাজেটে প্রথমেই দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দিয়েছি। মঙ্গলবার রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের জন্য স্বল্প সময়ে বাজেট প্রণয়ন একটি কঠিন চ্যালেঞ্জ। বিগত দুটি সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে এবং এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব বা মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না। তিনি আরো বলেন, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালুর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আবারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চ শেষে তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। মাত্র 3 মাস আগে ডিসেম্বরের শেষে এই অঙ্ক ছিল 5,57,217 কোটি টাকা। অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে দেশের 61টি তফসিলি ব্যাংকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 18,24,668 কোটি টাকা, যা 3 মাসে প্রায় 4,000 কোটি টাকা বেড়েছে। বর্তমানে মোট বিতরণকৃত ঋণের 32.26%ই খেলাপিতে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার প্রায় 46%, যদিও আগের প্রান্তিকের তুলনায় জানুয়ারি থেকে মার্চ সময়ে কিছুটা কমেছে। সব মিলিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,26,686 কোটি টাকা। সীমান্তে আমাদের বিজিবি অ্যালার্ট আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার যে কোনো রকমের ইলিগ্যাল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজিবি সরকার আসার পরে দেখা যাচ্ছে সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশিকে আটক করে বর্ডারেই রাখা হচ্ছে এবং তাদের পুশিং করা হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও এগুলো শুনতে পাচ্ছি। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা অবৈধ পুশিংয়ের বিরুদ্ধে। তিনি বলেন, যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক সেই দেশে যেয়ে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তবে সেটা আইনানুগভাবে রিপেক্টেশন প্রসেসটা ফলো করা হবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নেই বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগ্যালি অ্যাড্রেস করা হবে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন আলী আকবর খান। সোমবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। আলী আকবর খান 1995 সালে
15তম বিসিএস ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 1967 সালের 21শে সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এবং জননিরাপত্তা বিভাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারির মাধ্যমে তিনি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে প্রশংসা অর্জন করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন উৎসাহিতকরণ এবং অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণ বিষয়ক কর্মশালা এবং মালদ্বীপে অনুষ্ঠিত মানব পাচার ও অভিবাসী পাচার সংক্রান্ত তথ্য সংগ্রহ বিষয়ক আঞ্চলিক কর্মশালা উল্লেখযোগ্য। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন। বান্দরবানের নাইখাংছড়ি উপজেলায় ঘুমধুম সীমান্ত এলাকায় একটি পরিত্যক্ত মর্টার সেল বিস্ফোরণে শতানাইং তংগাং নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর 1:10 দিকে ঘুমধুম ইউনিয়নের 22 সীমান্ত সংলগ্ন মারিঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তংনাইং তঞ্চঙ্গা ঘুমধুম ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের 22 পশ্চিম পাড়ার বাসিন্দা ক্লিংহা তরঙ্গার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাতানাইং তার বাবা মায়ের সঙ্গে সীমান্ত সংলগ্ন একটি ঝুম খেতে কাজ করতে যায়। দুপুরে তার বাবা ঝুমের ভেতরে একটি অস্থায়ী ঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় সাতানাইং খেলতে খেলতে একটি পরিত্যক্ত মর্টার সেল খুঁজে পায়। পরে মর্টার সেলটি নিয়ে খেলতে গেলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হন। বিস্ফোরণের সময় তার বাবা মা কাছেই অবস্থান করছিলেন। ঘটনার পর স্থানীয় লোকজন শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে 22 এলাকায় নিয়ে আসেন। বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্পী ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদকে ভোলার পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার জানাজার নামাজে ইমামতি করেন ভোলা খলিফাপট্টি জামে মসজিদের খতিব মাওলানা জমির উদ্দিন। জানা যায়, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম সহ বিএনপি, বিজিবি, কমিউনিস্ট পার্টি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রা সূচিত হয়। মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বলেন, বাংলাদেশ ও আমেরিকার সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মাইলফলক অতিক্রম করছে। মঙ্গলবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে তার কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টিয়ানসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্পিকার এসব কথা বলেন। স্পিকার আরো বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনগণ সব সময় স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। তিনি বলেন, বাংলাদেশ কেবল গণতন্ত্রের মাধ্যমেই প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দাবি করেছেন, মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য 5 কর্মকর্তা সহ তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব নিয়ে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করেছে একটি মহল। ফ্লোরিডা সফরের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তারেক রহমান মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন। মঙ্গলবার সকাল 12:30টার দিকে ফেসবুকে দেওয়া পোস্টে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন 5 কর্মকর্তা সহ ফ্লোরিডা সফরের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়ার দাবি করে এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। চশিক মেয়র বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সফরের বিষয়ে সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। ফলে দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই যাত্রাটি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এতে চট্টগ্রাম বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলেও জানান তিনি।
চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের 15 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে চায়না এয়ারের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে প্রতিনিধি দলটি। চীন সরকার ও চীনা দূতাবাসের সহযোগিতায় এই কর্মসূচি হবে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে। প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, 8 জুন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস এবং বাণিজ্যিক ট্রাক চালক হিসেবে কাজ করার অভিযোগে 30 ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষের এক অভিযানে তাদের আটক করা হয়। শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রশাসন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানায়, গত 11 থেকে 15 মে পর্যন্ত অ্যারিজোনায় ইউমা সেক্টরের বর্ডার পেট্রোল এজেন্টার অপারেশন চেকমেট পরিচালনা করেন। এই অভিযানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী 52 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 36 জন বাণিজ্যিক ট্রাক চালাচ্ছিলেন। আটক হওয়া 36 জন ট্রাক চালকের মধ্যে 30 জনই ভারতীয়। ইরানের পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, 2015 সালের পরমাণু চুক্তি স্বাক্ষরের সময়ের তুলনায় এখন ইরান প্রযুক্তিগতভাবে অনেক বেশি অগ্রসর। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবায়ন। গ্রোসি আরও বলেন, চলমান আলোচনা থেকে যে চুক্তি হতে পারে সেটি হবে যুদ্ধ পরবর্তী পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সমঝোতা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালু হবে কিনা তা নিয়েও জল্পনা চলছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অগ্রগতি এখন বৈশ্বিক জ্বালানি বাজারের প্রধান উদ্বেগ হয়ে উঠেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। আল্লাহ হাফেজ।